সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব ৯। সূর্যের আলো চোখে পড়তেই চোখমুখ কুঁচকে নেয় রওনাফ। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। এরপর বোঝার চেষ্টা করে নিজের অবস্থান। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারে সে বারান্দায় পাতা চেয়ারে বসে আছে। কাল অনেক রাত অবধি নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে কখন যে এখানে বসেছে। আর কখনোই বা ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি এক ঘুমে সকাল। আড়মোড়া ভেঙে রুমে প্রবেশ করে। সর্বপ্রথম চোখ যায় বিছানার দিকে, কালকের পরা বিয়ের শাড়ি গয়না এখনো মেয়েটার শরীরে জড়ানো খোলেওনি। ঘুমিয়েছে কিভাবে এটাই তার বুঝে আসে না। ঘুমানোর ফলে একটু এলোমেলো হয়ে আছে শরীরের পোশাক। সে পায়ের কাছে দলা হয়ে থাকা চাদরটা তুলে দেয় শরীরে। এরপর সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। একবারে শাওয়ার নিয়ে বের হয় সে। কাল অত ধকলের পর শরীর ম্যাজম্যাজ করছিল তার। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যায়। বাইরে আলো ফুটছে। হালকা শীতের আমেজ চারদিকে। পাতলা একটা হুডি জড়িয়েছে শরীরে। সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ে খবরের কাগজ হাতে বাবাকে, আর তার বিপরীতে বসা চাচা যে কালই তার শ্বশুরে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। হয়তো চাচি রাবেয়া অথবা মিথিলা। কারণ এত সকালে এরা ছাড়া বাড়ির কোনো মেয়ে ওঠে না। নিচে নেমে বাবা চাচার উদ্দেশ্যে সালাম দেয়। আজমল, শরীর কেমন এখন তোমার? রওনাফ: আলহামদুলিল্লাহ, ভালো বাবা। আরাফাত: কোথাও কি বের হচ্ছ? রওনাফ: জি চাচা, একটু হাঁটতে বের হব। বাড়ির ভেতর কেমন দম বন্ধ লাগছে। আজমল: চাচা কি? সে তোমার শ্বশুর হয়, এখন আব্বু বলবে। রওনাফ তার কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার মুখ দেখে আরাফাত শিকদার তা আন্দাজ করে নেয়। সে বলে, থাক ভাইজান, অভ্যাস নেই তো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজমল শিকদার একবার রওনাফের দিকে তাকায়। তবে কিছু বলে না। রওনাফও তাদের থেকে বিদায় নিয়ে সদর দরজা পার করে। তখনই পেছনে থেকে ডেকে ওঠে তার ছোট চাচা, সাথে আছে রায়হান। দুজন তার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে বলে, একা একা চলে যাচ্ছিস কেন? আমাকে একটা কল দিলে তো আমি চলে আসতাম। রওনাফ: কাকাই, আসলে কাল তো সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। যাবে তোমরা? ইশতিয়াক: না গেলে তোকে দাঁড় করালাম কেন? চল। রায়হান, ইশতিয়াক, রওনাফ তাদের এলাকার শুনশান রাস্তা ধরে হেঁটে চলছে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নীরবতা ভেঙে ইশতিয়াক বলে, শরীর কেমন তোর? রওনাফ: এই তো ভালোই। রায়হান: তা তুই নতুন বর, এত সকালে উঠছিস কেন? তোর তো বউ নিয়ে 10টা পর্যন্ত শুয়ে থাকলেও কেউ কিছু বলতো না। রওনাফ ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে চায় তার দিকে। রায়হান তা তোয়াক্কা না করে বলে, চোখ রাঙাচ্ছিস কাকে? ভয় পাই আমি তোকে। যা সত্যি তাই বলছি। তুই কেন উঠবি এখন? ঘরে বউ রেখে কেন রাস্তায় রাস্তায় ঘুরবি? রওনাফ দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহ ওয়াস্তে চুপ কর, না হলে তোর মুখ আজীবনের জন্য বন্ধ করে দেব। সাথে কাকা আছে, একটু বুঝে শুনে কথা বল। ইশতিয়াক আর তার সম্পর্ক যতই বন্ধুর মতো হোক, সম্পর্কে তারা চাচা ভাতিজা। সেই সম্পর্কের সম্মান সে সর্বদা বজায় রেখে চলে। ইশতিয়াক ভাতিজার অবস্থা দেখে বলে, থাক ভাতিজা, লজ্জা পাইস না, আমি কিছু শুনিনি। তোরা কথা বল, আমি কান বন্ধ করে রাখতেছি। রওনাফ বিরক্ত হয়ে তাদের রেখেই আগে আগে হাঁটা শুরু করে। এদের সাথে থাকলে তার ইজ্জতের দফারফা হয়ে যাবে। ইশতিয়াক রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাতিজা লজ্জা পেয়েছে। ইশতিয়াক রওনাফপর উদ্দেশ্য জোরে বলে, ভাতিজা, আজ কিন্তু সকালের নাস্তা আলমের দোকানের খিচুড়ি দিয়ে করব। রওনাফ মাথা ঘুরিয়ে বলে, ক্যাশ নাই। খাওয়ার হলে নিজের টাকায় খাও। ইশতিয়াক: মিথ্যা বলবি না হতচ্ছাড়া। তুই তোর বিয়ের ট্রিট দিবি আজ আমাদের। আজ খিচুড়ি না খেয়ে আমরা বাড়ি যাব না। দাঁড়া, রামিম আর মাশরাফিকেও ফোন দিয়ে ডাকছি।
রওনাফ কষ্ট করে বিয়েও করলাম আমি, এখন ট্রিটও আমি দিব? এ তো রীতিমতো দুর্নীতি হয়ে গেল। রায়হান যে নীতিই হোক আমরা খিচুড়ি না খেয়ে আজ বাড়ি যাব না। রওনাফ যাইস না থাক তোরা। আমি যাই। ইশতিয়াক বাড়ি গিয়ে কিন্তু টিকতে পারবি না তুই। ভালোয় ভালোয় বলছি খিচুড়িটা খাওয়াই দে। আমরা চুপ থাকব। রায়হান নিজের ইজ্জত রাখতে চাইলে আমাদের কথা মেনে নে। চাচা সম্পর্কের খাতিরে চুপ থাকলেও আমাকে কিন্তু চুপ করাতে পারবি না। রওনাফ ভিখারির দল। সব সময় অন্যের টাকায় খাওয়ার ধান্দা চল, তোদের কাঙাল ভোজ করাবো আজ। ইশতিয়াক রামিম ও মাশরাফিকেও কল করে আসতে বলে। তারা আলমের হোটেলে পৌঁছানোর বেশ কিছু সময় পর তারা এসে হাজির হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির রাস্তা ধরে। অন্যদিকে সিরাতের ঘুম ভাঙে মাহিরা মিথিলার ডাকে। সারাহ জ্বর বাঁধিয়েছে তাই সে আজ বিছানায়। মিথিলা এ বড় যা আর কত ঘুমাবে। এবার ওঠো, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমায় না। মাহিরা ও ভাবি ওঠো। সিরাত পিটপিট করে চোখ খুলে চোখের একদম সামনে দুজনের মুখ দেখে হকচকিয়ে যায়। লাফ দিয়ে উঠে বসে বুকে থুথু দিয়ে স্বাভাবিক হয়। মাহিরা ভাবি বোধ হয় আমাদের আশা করেনি। মিথিলা বড় যা ভাবছিল ঘুম থেকে উঠে বড় ভাইকে দেখবে, আহারে থাক বড় ভাইকে বলবো যেন ঘুম ভাঙা পর্যন্ত বড় ভাই তোমার সামনেই থাকে। সিরাত সকাল সকাল কি ডেট এক্সপায়ার কিছু মিছু খেয়ে এসেছো নাকি তোমরা? মাহিরা আমরা ডেটওয়ালা মাল খাই বসো। এত খারাপ দিন আসেনি ডেট এক্সপায়ার খেতে যাব। ওঠো এখন, তোমার জামাই সেই ভোরে উঠে বেরিয়েছে আর তার বউ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার স্মরণে আসে সে এখন বিবাহিত রওনাফ শিকদারের বউ। সে তার রুমেই তার বিছানাতেই বসা। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জারা হানা দেয়। সেই রুক্ষ অধরের স্পর্শ এখনো তাজা মনে হচ্ছে, তার বলা কথা এখনো কানে বেজে চলছে। কাল কি তারা এক বিছানায় ঘুমিয়েছে? মিথিলা দেখো ননদি, বড় যা কেমন লজ্জা পাচ্ছে। গাল লাল হয়ে গেছে। মাহিরা হুম তাই তো দেখছি, হয়তো বড় ভাইয়ার কথা মনে করেই ব্লাস করছে। সিরাত এবার বিছানা থেকে নেমে দাঁড়ায়। এ বের হও তোমরা। কাল থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে সব। বের হও। মিথিলা বুঝলাম তুমি বাড়ির বড় বউ। এই ঘরটা তোমার বরের, আমরা এসেছি বলে এভাবে বের করে দিবে? অসহায় মুখ করে বলে। মাহিরা ছোট ভাবি চলো আমরা যাই। যার বরের ঘর সেই থাকুক। সিরাত যা বের হ। নাটকবাজের দল। আমার জামাইয়ের ঘরে আমিই থাকব। তারা বের হতেই সিরাত দরজা চাপিয়ে দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ভালো করে পরখ করে নিজের পুরো শরীর, নিজের চেহারা। এখন সে শুধু শিকদার বাড়ির মেয়ে নয়, এই বাড়ির বড় বউ। নাহিলের মা, সে একটা বিয়ের মাধ্যমে সব সম্পর্কগুলো আবার নতুন রূপ নিয়েছে। ভাবনার মাঝেই শরীর থেকে এক একটা গয়না খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে, শরীর থেকে শাড়িটা খুলে রাখে বিছানায়। কাল মিথিলা ভাবির রেখে যাওয়া কাপড়গুলো থেকে একটা হালকা পাতলা 3 পিস বের করে ওয়াশরুমে ঢোকে। তার রুম দখল হয়ে গেছে। সেখানে বর্তমানে সারাহ ও মাহিরা আছে। আর সারার রুমে মাহিরার মা বাবা আছে। রওনাফরা বাড়িতে প্রবেশ করে। তখন টেবিলে খাবার গোছানো হচ্ছে। রওনাফ বসার ঘরে প্রবেশ করতেই ছোট দুটো হাত ছুটে এসে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দেয়। এটা আর কেউ নয়, তার প্রাণপ্রিয় ছেলে নাহিল। সে হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। নাহিলের চোখে এখনো কিছুটা ঘুমের রেশ। সে বাবার কাঁধে মুখ গুজে রাখে। রওনাফ ঘুম হয়নি বাবা? নাহিল দুদিকে মাথা নেড়ে বলে। না, এখনো ঘুম পাচ্ছে। রওনাফ তাহলে আর একটু ঘুমিয়ে নিতে। উঠেছ কেন? নাহিল তুমি তো সকাল সকাল উঠতে বলেছ। রওনাফ আজকের জন্য মাফ। চলো কিছু খেয়ে নিবে। এরপর আমরা দুজন ঘুম দিব। তার নিজেরও ঘুম হয়নি। রওনাফ ছেলেকে নিয়ে চেয়ার টেনে বসে নিজ হাতে হালকা পাতলা কিছু খাওয়ায়। এরপর কোলে নিয়েই নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়।
ঘরের দরজা চাপানো, দুবার নক করে ভিতর থেকে সাড়া না পেয়ে ভেবে নেয় সে ঘুম থেকে উঠে পড়েছে। তাই ছেলেকে নিয়ে রুমে ঢোকে। ড্রেসিং টেবিলের উপর গয়না ও খাটের উপরে শাড়ি দেখে তা সরিয়ে বিছানা ফাঁকা করে। দুজন শুয়ে পড়ে। নাহিল দুহাতে বাবাকে জাপটে ধরে। রওনাফ কাত হয়ে শুয়ে ছেলের মাথাটা বুকে চেপে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে নজর পড়ে বিছানায়। সেখানে বাবা ছেলে একজন আর একজনের উপর হাত পা ছড়িয়ে ঘুম। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্য শুকিয়ে নেয়। কেননা এই ভেজা চুলে বাইরে গেলে তার বাড়ির বিচ্ছুগুলো তাকে জ্বালিয়ে খাবে। চুল শুকানো শেষে তা বেঁধে নেয় কাটার সাহায্যে। এরপর ওড়নাটা ঠিকঠাক করে দরজাটা চাপিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন নিচে নামে দেখে তখন সবাই খেতে ব্যস্ত। সেও এক কোণে একটা ফাঁকা চেয়ার টেনে বসে পড়ে রোজকার নিয়মে। পাশে বসা মাহিরা আর চোখে তার দিকে তাকায়। মিথিলা রাবেয়াও কম যায় না, তারাও ফাঁকে ফাঁকে খুঁটে খুঁটে দেখছে তাকে। কি খুঁজচ্ছে তারা সে তা ভালো করেই জানে। মাহিরা মেয়েটার বয়স কম হলে হবে কি, এখনকার মেয়েরা হালের আগে পেকে যায়। তারও সেই দশা। আতিয়া এগিয়ে এসে তার প্লেটে খাবার বেড়ে দেয়। নিচু হয়ে জিজ্ঞেস করে, ঘুম ভালো হয়েছে? সমস্যা হয়নি তো কোনো? সিরাতও আস্তে করে বলে, না ছোট মা, কোনো সমস্যা হয়নি। তাদের মাঝে আর কোনো কথা হয় না। আতিয়া বেগম চিন্তায় ছিলেন ছেলে মেয়ে দুটোর এমন হুট করে বিয়ে হওয়াতে তাদের সংসার জীবনে কোনো সমস্যা না হয়। তিনি কিছুটা হলেও এখন নিশ্চিন্ত। কয়েকটা মাস যাক, একপর মনের মাঝে থাকা সংশয় কেটে যাবে তার। মেয়েটার মা না হলেও মেয়ের মতোই ভালোবাসে তাকে, তাই তো এত চিন্তায় থাকে সে। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। রয়ে যায় শুধু বাড়ির বড়রা। আজ বৌভাতের অনুষ্ঠান, সেই নিয়েই আলোচনা। ইতিমধ্যে রান্নার লোক চলে এসেছে। ডেকোরেশনের কাজ চলছে। সে বিষয়েই চলছে তাদের কথোপকথন। সিরাত চলে যায় সারার কাছে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, একবার গিয়ে দেখা উচিত তার। সে যায় সারার রুমে, যেটা এতদিন তার ছিল। সারাহ বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তার কাছেই আছে সায়রা। মেয়েকে খাবার খাইয়ে ঔষধ খাওয়াচ্ছে। সিরাত ভিতরে ঢুকে প্রথমে মাকে সালাম দেয়। এরপর সারার পাশে গিয়ে বসে। সায়রা বেগম একবার বড় মেয়ের দিকে তাকিয়ে খাবারের প্লেট নিয়ে চলে যায়। সিরাত, কি রে, বিয়ে তো খাওয়া শেষ হয়নি, এর মধ্যেই তুই তো ফুস হয়ে গেছিস। জ্বরটা বাঁধালি কি করে? সারা, হারে আপু বলো না। কাল রাতে শীতের কাপড় ছাড়া বাইরে ছিলাম, তাই তো ঠান্ডা লেগে জ্বর চলে আসছে। সিরাত, মানুষ মরে শীতে আর ভাতে, তুই মরছিস শীতে। থাক শুয়ে, আমরা সবাই মজা করব আজ। রাতে ছাদে আড্ডা দেব। সারা, আমারে ছাড়া তোদের আনন্দ করতে বুকে লাগবে না। আমি না তোর ছোট বোন? সিরাত, বুকে তো দূর চুলের আগায়ও লাগবে না। হু হো। সিরাত তাকে মুখ ভেঙচি কেটে রুম থেকে বের হয়ে যায়। এদিকে সবাই দুপুরের আয়োজন নিয়ে ব্যস্ত। কারো যেন দম ফেলবার ফুরসত নেই। সিরাত সে হয়ে গেছে একা, ইনানটাও আজ তাকে পাত্তা দিচ্ছে না। সোফায় বসে বসে ভাবতে থাকে কোথায় সে নতুন বউ নাটক সিনেমায় দেখেছে নতুন বউদের কত কদর। বউ দেখতে নাকি পাড়া প্রতিবেশী দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করে। আর তাকে দেখতে একটা কাকপক্ষীও আসে না। তার জীবনে কোনো লাভ লস নাই। নাহিলের ঘুম ভাঙে 11:30টার দিক, সে চোখ খুলে দেখে সে তার বাবার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীরে ধীরে শরীরের উপর থেকে তার হাত সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামে, যেন বাবার ঘুম ভেঙে না যায়। এরপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সকালে ওই যে একটু খেয়েছিল, তারপরে আর পেটে কিছুই পড়েনি। খিদেতে পেট চুই চুই করছে। নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত, কাকে বলবে খাবারের কথা। হঠাৎ নজরে আসে সোফায় বসা সিরাতকে, মুখে হাত দিয়ে কিছু ভেবে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে তার পাশ ঘেঁষে বসে। পাশে কারো অস্তিত্ব টের পেতেই পাশ ফিরে তাকায়। দেখে তার পাশে তার কালকে হওয়া ছেলেটা বসা।
সে নাহিলকে চেপে ধরে 2 হাতে বলে, দেখছিস বাপ, আমারে কেউ পাত্তা দিচ্ছে না। কোথায় একটা মানুষ, আমি বসে আছি, কেউ একটু কিছু জিজ্ঞেসও করে না। নাহিল, সে তো আমাকেও দিচ্ছে না। খিদে পেয়েছে, এখন খাবারের কথা কাকে বলবো? সবাই কাজ করছে। সিরাত, কেন আমাকে চোখে পড়ছে না? চল তোর খাবারের ব্যবস্থা করি। নাহিলের হাত ধরে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। একটা প্লেট নিয়ে তাতে খাবার সাজিয়ে আবার ফিরে আসে সোফায়। কেননা ডাইনিংয়ে জিনিসপত্র ভর্তি। সিরাত খাবার মেখে তার মুখে তুলে দেয়। নাহিল আপন মনে খাবার খেতে ব্যস্ত। নাহিলের দিকে তাকায়, ভাবে এই ছেলেটা কত অল্প বয়সে মা হারা হয়েছে। তার তো তাও মা চোখের সামনে থাকে। বকে ঠিকই, মাঝে মাঝে ভালোবাসে। আর নাহিল, সে তো তার মাকে বুঝো হওয়ার পর দেখেইনি। তবুও এক বাবার কাছে দিব্যি হেসে খেলে দিন পার করছে, আর তা হবে নাই বা কেন? রওনাফ শিকদারের মতো বাবা পেয়েছে। কোনো দিকে খামতি রাখবে না, এটাই স্বাভাবিক। রওনাফ শিকদারের নিজের জীবনে ভুল, অপূর্ণতায় ভরা থাকলেও তার নিজের মানুষগুলোর সুখের ব্যাপারে কখনো কমতি রাখে না। তাই তো ছেলেটা মা ছাড়া এত সুখী। নাহিল, তুমি কি আমাদের সাথে ঢাকার বাসাতে যাবে? সিরাত, বলতে পারছি না। সামনে পরীক্ষা আমার। কি যে করব? নাহিল, তোমার পরীক্ষা? কই, আমি তো তোমাকে বই ধরতেও দেখি না। জানো, আমার পরীক্ষার সময় যদি আমি পড়াশোনা কম করি বা পড়তে না চাই, বাবা যে বকা দেয়, তাতে না পড়ে কোনো উপায় থাকে না। সিরাত, তোর বাপ তোরে বকে? কই, আমি তো দেখি সারাদিন তোরে ছোট বাচ্চাদের মতো তুতু তুতু করে। সিরাতের কথায় নাহিল একটু লজ্জা পেল বোধ হয়। তাইতে প্রতিবাদ করে বলে ওঠে, ঢাকায় চলো, তখন দেখবে বকে কিনা। পরশুদিনও বকেছে। তোমাদের সামনে বকে না, কিন্তু আমি কিছু ভুল করলে বকে। বকে আবার আদরও করে দেয়। সিরাত, তোরই তো কপাল। আমার মারে দেখ, সারাদিন ক্যাটক্যাট করতে থাকে। নাহিল, তাই তো বলছি, চলো আমাদের সাথে, ওইখানে কেউ বকবে না। শুধু তুমি যদি না পড়ো তাহলেই বকা খাবে। সিরাত, তাই ভাবতেছি, চলে যাব তোদের সাথে। নাহিল, অনেক মজা হবে। জানো, আমি আর বাবা ছুটির দিন বেড়াতে যাই। বাসায় বসে পিকনিক করি আমি, বাবা, রায়হান আঙ্কেল আন্টি আরও বাবার বন্ধুরা আসে। কত মজা করি আমরা। সিরাত, আর কি কি করিস? উৎসাহের সাথে কথাটা বলে নাহিল, আরও কত কিছু করি। বাবার যেদিন ছুটি থাকে ওই দিন আমি আর বাবা বাসায় মজার মজার খাবার বানাই। একসাথে ঘর পরিষ্কার করি। ভিডিও গেম খেলি। সিরাত অতি উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনছে বাবা ছেলের ছোট্ট সংসারের গল্প। শোনে আর ভাবে, রওনাফ শিকদার আসলেই বাবা হিসেবে বেস্ট। দুপুর হয়ে এসেছে। সিরাত আলমারি থেকে কাল রাতে পাওয়া উপহারের প্যাকেট বের করে। তাকে এখন তৈরি হতে হবে। লোকজন আসতে শুরু করেছে। বাবাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও রওনাফ ও তার নানু বাড়ির আত্মীয়, যারা বিয়েতে আসতে পারেনি। রওনাফ শিকদার, সে এখনো বিছানা পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, শাড়ি পরার জন্য কোনো জায়গা পাচ্ছে না। রুমের মধ্যে আস্ত অস্বস্তিকর একটা মানুষ, যার সামনে দাঁড়ালে দুনিয়ার সব জোরতা তার মাঝে এসে ভিড় করে। তাই সে ঠিক করে বেকনিতে গিয়ে পড়বে। এটা পড়েছে বাড়ির উল্টো দিকে। এদিকে লোকজন তেমন থাকে না। তাই যেই ভাবা সেই কাজ। সে শাড়ি নিয়ে বেকনিতে পা বাড়াতেই পিছন থেকে ভেসে আসে ঘুম জড়ানো একটা কণ্ঠ। বেকনিতে দাঁড়িয়ে সারা মানুষকে শরীর দেখিয়ে পাপ কামানোর চেয়ে ঘরে বসে বরকে দেখিয়ে সওয়াব আদায় করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। বাকিটা তোমার ইচ্ছা। এমন কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায় সে। হেডবোর্ডে হেলান দিয়ে রওনাফ তার দিকেই চেয়ে আছে। সিরাত, আপনি কখন উঠেছেন? রওনাফ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিন্তা করাই ব্যস্ত ছিলে তখন। সিরাত, আমি মোটেও কুচিন্তা করছিলাম না। মিনমিন করে বলে রওনাফ, আমার তো মনে হয় তোমার মাথা ভর্তি কুচিন্তাই ঘোরে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। সিরাত, ওয়াশরুমে কেন?
রওনাফ ওয়াশরুমে মানুষ কি করতে যায়? সে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিরাত নিজের মাথায় নিজের বাড়ি দিতে মন চায় বিড়বিড় করে বলে। কেন রে, এই লোকের সামনে আসলে কি তুই বলদ হয়ে যাইস? এই লোকের সামনে যখনই মুখ খুলিস মুখ থেকে যৎসব উল্টাপাল্টা কথাই বলিস। শাড়ি পরে তৈরি হয়ে নেয়। অবশ্য শাড়িটা সে পরতে পারে না। ইউটিউব দেখে বহু কসরত করে কোনোমতে পরে শাড়িটা। গয়নার বক্স খুলে তাতে থাকা ছোট একটা নেকলেস, কানের দুল, চুড়ি পরে নেয়। চুলগুলো হাতখোপা করে রাখে। মুখে হালকা ক্রিম আর ঠোঁটে একটু লিপস্টিক, তার সাজ শেষ। বরাবরই সাজতেন ভালোবাসে সে। কিন্তু কাল রাতে রওনাফের বলা কথাটা রাখতেই সে নিজের ইচ্ছেটা একপাশে সরিয়ে রেখেছে। দুজনের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি সম্পর্কটা ভালো থাকে তাতে ক্ষতি কি? বিয়েটা তো হয়ে গেছে, এখন আর মান রেখে লাভ কি? ওয়াশরুমের দরজায় দাঁড়ানো রওনাফ সিরাতের গতিবিধি লক্ষ্য করে চলছে। সেদিকে মেয়ের খেয়াল নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। রওনাফ, কমপ্লিমেন্ট লাগলে আমাকে বলো। এভাবে তাকিয়ে থেকে নজর লাগানোর কি দরকার? হকচকিয়ে যায় সিরাত। এই লোকের জন্য কোনোদিন না জানি তার হার্ট অ্যাটাক হয়ে যায়। ভূতের মতো যেখান সেখান থেকে উদয় হয়। সিরাত, তাকিয়েছিলাম না তো, দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা। রওনাফ আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। আয়নাতে সিরাতের পেছনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে। রওনাফ, হ্যাঁ দেখছিলাম আমি। বাদ দাও, শাড়িটা আসলেই সুন্দর। কেনার সময় বুঝিনি শাড়িটা পরলে ঘরের ভিউ এত সুন্দর আসবে। কথা শেষ করে সে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রেখে যায় প্রশ্নের সাগরে ডুবে থাকা সিরাতকে। সিরাত তার কথার আগা মাথা কিছুই বুঝল না। শাড়ির সাথে ঘরের ভিউয়ের সম্পর্ক কি? সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 10। বসার ঘরের উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদারের চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেয়। রওনাফ তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলে সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফাত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির পেছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বৌভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতের খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনাফ নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। ক্ষণিক পরপর সে তাকায় তার বাবার মুখের দিকে। তার মুখে যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশিই উজ্জ্বল লাগছে। মানবিমানের জেরে এত বছর দূরেই থেকেছে। কিন্তু মাকে হারিয়ে এই শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাইবোন ছাড়া কে বা আছে? বাড়িতে যত লোকই থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে খোঁজ খবর না রাখার, তাহলে পর মানুষ আর কত করবে? তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবনটা তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছে। এই বয়সে এসে না হয় একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে ডেকে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পড়াশোনা ও কাজের সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসা বা তার সাথে জড়িত কারো সাথেই তার পরিচয় নেই। রফিক ভুঁইয়া, রওনাফ, বাবা বৌমাকে তো দেখলাম না। দেখাবে না আমাদের পুত্রবধূকে? ডাকো তাকে, একটু পরিচিত হই। রওনাফ, কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দিব। আয়নাল শরীফ আন্টিরা দেখতে পারবে আমরা আঙ্কেলরা কি দোষ করলাম। কি আজমল সাহেব, বউ দেখাবেন না আমাদের? আজমল ভাই, যার বউ সে চায় না দেখাতে, সেখানে আমি কি বলতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতিয়া ও রাবেয়া সিরাতকে রওনাফের নানু বাড়ির লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়।
বড় মা বেঁচে থাকাকালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশকে সে চেনে না। সিরাত একগাদা মহিলার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন হাটের গরু মনে হচ্ছে। কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে বরাবরই মুখচোরা মেয়ে। লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রওনাফের মামা খালা অনেকেই এসেছে, অধিকাংশরা তার প্রশংসাও করেছে। অনেকে আবার তুলনা করেছে আগের স্ত্রীর সাথে, তার মধ্যে রওনাফের মেজ খালা একজন। রহিমা তা বউ মানুষ, গা ভরা গয়নাগাটি পরে সেজেগুজে থাকবা। বিয়ের পরের দিন এত সাদামাটা সাজ মানায়। সিরাত আসলে আন্টি, ভারী সাজগোজ আমার পছন্দ না। মুক্তা, মামি তুমি এখন বাড়ির বউ, কিসে জামাইয়ের শ্বশুরের মান থাকে সে কাজই করবা। বিয়ের পর মেয়েদের পছন্দ অপছন্দ থাকে। তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এইরকম সাদামাটা থাকো, এতে কি জামাইয়ের শ্বশুরের সম্মান থাকে? রাবেয়া, কেন মামি থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? রহিমা, গায়ে গয়না না থাকলে কি বউ বউ লাগে? মুক্তা আড়ালে রহিমার কানে কিছু বলে। এবার রহিমা সিরাতের উদ্দেশ্যে বলে, তা দেখি তোমার চুল কয়টা? সামনে দিয়ে তো দেখতে কম কমই লাগতেছে। সিরাতসহ উপস্থিত আতিয়া ও রাবেয়া দুজনেই বিরক্ত হয়। তবুও মুরব্বিদের সম্মানে ও বাড়ি ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। মুক্তা, কই দেখাও। আতিয়া আপা, এখন থাক, পরে দেখবেন বাড়িতে এত মানুষ। রহিমা, চুল তো খোপা করাই আছে, খুলে এক পলক দেখব, এতে সমস্যা কোথায়? সিরাত এবার রেগে যায়, সে বাক্য ব্যয় না করে মাথায় দেওয়া ঘোমটা খুলে চুলগুলো মুক্ত করে দেয় বাঁধন থেকে। পাতলা সোজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। রহিমার বোধ হয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখি নেই একেবারে মাথায়। শরীরের হাড়ও গোনা যাবে মনে হয়। আগের বউটার কি সুন্দর লম্বা ঘন চুল ছিল। চেহারায়ও মায়া মায়া ভাব ছিল। শুধু গায়ের রং চকচকে হলেই কি সুন্দর হয়। মুক্তা, পুরুষ মানুষ তো আসল সুন্দরের কদর করতে জানে না। কিছু মনে করো না আবার। সত্যি যা তা তো বলতেই হয়। এভাবেই চলতে থাকে তাদের বউ নিয়ে সমালোচনা। এই সুন্দর ওই সুন্দর, না আরো কত কি। সিরাত এবার তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ না হতেই পারে, তাই বলে তুলনা দিবে। সিরাত, না মনে করব কেন? আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি? আগে নিজের রূপ আয়নায় দেখে অন্যকে বিচার করতে আসবেন। সে রেগেমেগে উঠে যায় সেখান থেকে। পেছনে থেকে ভেসে আসে কিছু তিক্ত মন্তব্য। হীরা ফেলে কাজ ধরছে। বউটা যেমন সুন্দর ছিল তেমন ভদ্র ছিল। কি দেখে যে এই মেয়ে বিয়ে করছে কে জানে? এই মেয়ে দিয়ে সংসার হবে আদৌ? খালি মুখ ভরা চোপা। আপা, আমার তো নাহিলটার জন্য চিন্তা হচ্ছে, ছেলেটারে বাপের কাছ দিয়ে আলাদা না করে দেয়। পিছন থেকে ভেসে আসা একের পর এক তিক্ত বাক্য সিরাতের মন বিক্ষিপ্ত করে তোলে। সিরাত অপমানে লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে। যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে আজ তাকে এতগুলা কথা শুনতে হলো। রাবেয়া ও আতিয়ার উপরেও তার ভীষণ রাগ হয় তার। তারা সেখানে থেকেও একটা প্রতিবাদ করল না। এদিকে রাবেয়া, এটা তোমরা ঠিক করলা? মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? আতিয়া, আপনাদের ওকে ভালো নাই লাগতে পারে, তাই বলে মুখের উপর এভাবে অপমান তো করতে পারেন না। রহিমা, আমরা কি অত ধরে বেছে বলছি নাকি? এটুকু তো যে কেউই বলে। আর যা সত্যি তা বলবো না। মুক্তা, মেয়েটার ভাষা শুনলেন আপা, বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে। কতবার বেয়াদব ভাবা যায়। খাওয়া দাওয়া শেষে কিছু সময় গল্প গুজব করে একে একে মেহমানরা বিদায় নেয়। রওনাফ বাড়ির ভিতরে প্রবেশ করে। বসার ঘরেই দেখতে পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্য সালাম দেয়, তাদের সাথে টুকটাক ভালোমন্দ কথা বলে এগিয়ে যায় খালার দিকে। রওনাফ, আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন?
রহিমা ওয়ালাইকুমুসসালাম, আছি কোনো রকম। তুমি কেমন আছো? রওনাফ এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন। তা খাওয়া দাওয়া করেছেন? পাশ থেকে মুক্তা বলে ওঠে, খাবে আর কি? তোমার বউ যা খাইয়ে গেছে ওতে পেট না ভরলেও মন ভরে গেছে। রওনাফের কথাটা ভালো লাগে না, সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন, সে আবার কি করেছে? রহিমা করবে আর কি, যা মুখের ভাষা করেছে ওতে তো আমি সেই দুপুরেই চলে যেতাম, শুধু তোমার সাথে একটু দেখা করব বলে থেকে গেছি। রওনাফ কি বলেছে ও? রহিমা, তা শুনে কাজ নেই, তুমি যাও, অনেক খাটাখাটুনি করছো। এখন একটু বিশ্রাম নাও। মুক্তা, ছেলেটারে একটু আদর যত্নে রেখো, মনে তো হয় না ওই মেয়ে তোমার ছেলে দেখবে। রওনাফ কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তারা হানা দিয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকায় সে বাড়ির কাউকে জিজ্ঞাসাও করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই। ভেবে নেয় অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবেয়াকে। দরজায় নক করার শব্দে রওনাফ উঠে দরজা খুলে দেয়। রাবেয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢোকে। রওনাফ, বাড়িতে কি হয়েছে? রাবেয়া বুঝতে পারে না কোন বিষয়ে বলছে তার ভাই। রাবেয়া, কেন ভাইয়া? কি হবে? রওনাফ, মামিদের সাথে মিশকাতের কি ঝামেলা হয়েছে, আমি তাই শুনতে চাচ্ছি। রাবেয়া, ভাইয়া ওসব কিছু না। সে মিটমাট হয়ে গেছে, তুমি আর এ নিয়ে মাথা ঘামিও না। রওনাফ, যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা তুই আমাকে বলবি। দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করব না। রাবেয়া এবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নেয় তার ভাই রেগে যাচ্ছে। তাই সে বলে, বলবো, তুমি প্রমিজ করো এ নিয়ে কাউকে কিছু বলবে না। না বলবো না, বল। রাবেয়া দুপুরে ঘটা পুরো ঘটনা খুলে বলে ভাইকে। রওনাফ পুরো ঘটনা শুনে বলে, যা, এবার আমি বিশ্রাম নেব একটু। রাবেয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে। খুঁজতে থাকে সিরাতকে, সেই দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রওনাফের নানু বাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী আর রওনাফের ফুপিরা ছাড়া কেউ নেই। নাহিল, সে ছোট দাদুর সাথে আজ সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিন দৌড় ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত। তাই এক ফাঁকে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার পর রওনাফ নিচে আসলে ছেলেকে কোথাও না দেখে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাহিল তার দাদার ঘরে। রওনাফ পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পিছন থেকে আতিয়া বলে, তেমার বউ দুপুর থেকে ঘরে খিল দিয়ে বসে আছে। খাবারটা পর্যন্ত খায়নি। অনেকবার ডেকেছি, কাজ হয়নি। রওনাফ কথাটা শুনে চলে যায় নাহিলের কাছে। ছেলে তার ঘুমে কাদা। এই অসময়ে ঘুমাতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এ কদিন ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে গিয়ে ডাকে, নাহিল ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। নাহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই। আজ স্কুলে যাব না বাবা। রওনাফের না চাইতেও হাসি পায়। ঘুমের ঘোরে কি বলছে সে নিজেও জানে না। রওনাফ, যেতে হবে না, ওঠো। বেশ কিছু সময় মোড়ামুড়ি করে ওঠে। নাহিল, কয়টা বাজে বাবা? রওনাফ, সন্ধ্যা 7টা। নাহিল, কি বলো, আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল তাই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। রওনাফ, সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবেই। ওঠো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবে, চলো। নাহিলকে খাইয়ে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে সে যায় আর এক গন্তব্যে। সেখানের কি পরিস্থিতি সে জানে না। কাক্ষিত রুমের সামনে গিয়ে নক করে। কোনো সাড়া পায় না। এবার হাতের থাবা জোরালো হয়। ভিতর থেকে ভেসে আসে বিরক্তভরা নারী কণ্ঠ। কতবার বলছি জ্বালাবে না আমাকে। রওনাফ, দরজা খোলো। অনাকাঙ্ক্ষিত কারো গলা পেয়ে ভড়কে যায় সে, তবুও গো ধরে বসে থাকে। আজ সে কিছুতেই বাইরে যাবে না। রওনাফ কথা কানে যায় না।
দরজা খুলতে বললাম তো। সিরাত আপনি যান, আমি ঘুমাবো এখন। রওনাফ মেজাজ খারাপ করবা না, দরজা খোলো। সিরাত বললাম তো আমি ঘুমাবো। রওনাফ ঘুমানোর হলে আমার ঘরে যেয়ে ঘুমাবে। ঘর ভর্তি লোকের সামনে তামাশা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে আঙুল তুলে কিছু বলতে যাবে তার আগেই সে আঙুল মুচড়ে ধরে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। রওনাফ তার হাত ধরে টেনে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। রওনাফ এবার বলো সমস্যা কি? সিরাত কোনো সমস্যা না। রওনাফ তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? সিরাতকে কান্নাকাটি করছে? এমনিই ভালো লাগছিল না তাই। রওনাফ তাহলে চোখমুখের হাল এমন কেন? সিরাত ঘুমাচ্ছিলাম তাই। রওনাফ শুনছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে। তা তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাত এবার তেতে ওঠে। পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। সিরাত হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবেই। সব সুন্দর তো ওই মহিলাকে লাগে। রওনাফ কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে। তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রওনাফের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে আরো রেগে যায়। সিরাত কেন, আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায় ভরা। আমার তো তার কিছুই নেই। রওনাফ আমি কখন বললাম এসব কথা? সিরাত আপনার বলতে হবে কেন? বলার লোকের অভাব আছে, আপনার মামি খালারা বলেই তো কুল পাচ্ছে না। রওনাফ তাহলে এই ব্যাপার। বুঝলাম, তারা তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসা টিংসা হচ্ছে নাকি? সিরাত ওই মহিলাকে হিংসা করতে যাব আমি? এত খারাপ দিনও আসেনি। রওনাফ তাহলে রাগার কারণ কি? সিরাত ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর। আমার গায়ের রং ছাড়া আর কিছুই নেই। নাহিলকে নাকি আমি আপনার কাছ থেকে আলাদা করব? কেন বলবে এগুলা? চিৎকার করে বলে। রওনাফ চিৎকার করো না। বাড়ি তো অনেক লোকজন আছে। সিরাত সব নষ্টের মূল আপনি। না, আপনি আপনার বউ ছাড়তেন না, এত বছর পর এসে এই বিয়েটা হতো। রওনাফ যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে আসছি যেন তোমাকে ওইসব বলে? সিরাত চুপ থাকেন আপনি। আপনার জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। রওনাফ শান্ত হও। আর চিৎকার করো না। তারা তো গ্রামের মানুষ, মুরব্বি, জানোই তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথায় সদ্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো? সিরাত আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলে। সর্বদা শান্তিশিষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে। যেন সে আজ নিজ সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। রওনাফ তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসো। আমার কথাটা শোনো। সিরাত কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আমি তো ভালো না, যেখানে ভালো আছে সেখানে যান। কারো কিচ্ছু বলার দরকার নেই। রওনাফ আচ্ছা, শুনতে হবে না। খাবার আনছি, খেয়ে তারপর সারারাত চিল্লাও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে, কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানায় কোনায় বসা সিরাতের সামনে বসে বলে, নাও, খেয়ে নাও। সিরাত খাবো না। রওনাফ মানুষের উপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের উপরে রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছু না। সিরাত খেতে ইচ্ছে করছে না। রওনাফ ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে ভাত মেখে মুখের সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনাফ তার দুই গালে হাত রেখে একটু চাপ প্রয়োগ করতেই দুই ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুরে দেয়। রওনাফ তারা যা বলেছে তা ঠিক নয়। কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত?
এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বলল, এতে আমার কি ভালো লেগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী, তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমাকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হয়ে আসে। নিভু গলায় বলে, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? রওনাফ, তারা তোমাকে খারাপ কথা বলেছে এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বিদের সাথে তর্ক করেছ, এতে সবাই বলছে রওনাফের এই বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্যই তারা আরও তুলনা করার কথা শোনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার তখন ওই ভাবে বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেটে থাকা খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলে, কে যেন বলছিল খাবে না? এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল? সিরাত এবার প্লেটের দিকে তাকায়, দেখে সত্যিই সে কথার ছলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়া শেষে রওনাফ প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতেই অবাক লাগছে, 2 দিনের বাচ্চা কিনা 33 বছরের একটা লোকের উপর চিৎকার করে। কথা শেষ করে প্লেট নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে। সে নিজের কাজে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 11। মাঝে সময় মাত্র একদিন, এরপরই পরিবার পরিজন ছেড়ে ফিরে যেতে হবে নিজ স্থানে। সিরাত এখন পর্যন্ত তাকে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। ওইদিকে মেজো চাচির কথা মতো সিরাতকে নিয়ে যেতে হবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে সময় বিকাল 4টা। রওনাফ বেরিয়েছে তার পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। বহুদিন দেখা হয় না। রাজশাহী আসলেও সেভাবে সময় হয়ে ওঠে না তার। তবে এবার সবাই মিলে জোরাজুরি করাতে এবার আর না করতে পারেনি। সবাই মিলে নদীর সাইডে এসেছে, এটা তাদের আড্ডার দেওয়ার জায়গা ছিল একসময়। এই নদী তার জীবনের বিভিন্ন উত্থান পতনের সাক্ষী। সময় মতো পৌঁছে যায় গন্তব্যে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কলেজ জীবনের কিছু বন্ধু ও ছোট ভাই। সবার সাথে কুশলাদি বিনিময় করে, আড্ডা দেয়, পাশাপাশি হালকা নাস্তা করে। এদিকে সিরাত বিছানায় বসে অস্থির ভঙ্গিতে পা নাড়াচ্ছে। মন মস্তিষ্কের সাথে এক প্রকার দ্বন্দ্বে নেমেছে। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ঠিক করে সে ইলার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হালকা কাজের একটা 3 পিস পরে নিচে নেমে আসে। নিচে নামতেই সামনে পড়ে সায়রা বেগম মেয়েকে সেজেগুজে বের হতে দেখে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিস? সিরাত, আম্মু ইলার বাসায় যাব একটু। সায়রা, রওনাফ জানে তুমি বের হচ্ছ? সিরাত, না, তাকে জানাইনি। সায়রা, তুমি এখন বিবাহিত। এখন যেকোনো কিছু করার আগে স্বামীর অনুমতি নিবে। সিরাত, আচ্ছা। সায়রা, রওনাফকে কল দিয়ে জানাও, সে যদি অনুমতি দেয় তবেই যাবে। সিরাত, আচ্ছা আমি কল দিব, তুমি যাও যে কাজে যাচ্ছিলে। সায়রা, আমার সামনে কল দেও। সিরাত মায়ের আচরণে বরাবরের মতো বিরক্ত হয়। এই কি প্রথম যাচ্ছে সে ইলার বাড়ি? আগেও তো কত গেছে। এখন একদিন বিয়ে হতে পারল না, এর মধ্যে সব স্বাধীনতা শেষ। সে তো ভেবেছিল বিয়ে করলে অন্তত তার মা তার উপর খ্যাকখ্যাকটা কম করবে। কিন্তু এখন তো যুক্ত হয়েছে আর এক প্যারা। যাই হোক, সে ফোন লাগায় রওনাফের নাম্বারে। প্রথমবার কল বেজে কেটে যায়। সে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তার মা তা গ্রাহ্য করে না। সে আবার কল দেয়। এবারও ধরে না। সে এবার চরম বিরক্ত। এবার শুধু মায়ের উপরে নয়, রওনাফের উপরেও। ফোন করলে যদি পাওয়াই না যায় সময় মতো, তাহলে এমন ফোন চালানোর তো কোনো দরকার নেই। সিরাত, আম্মু ফোন ধরছে না। সায়রা, তাহলে ঘরে যাও। সিরাত, মানে এটা কেমন কথা? সে ফোন ধরতেছে না, এতে আমার কি দোষ? আমার দরকার এখন ওর বাড়ি যাওয়াটা।
সায়রা, তুমি এখন শুধু এবাড়ির মেয়ে না, বাড়ির বউ, তাই যখন তখন এভাবে বেরিয়ে যেতে পারবে না। সিরাত, আজব তো। এখন আমার দরকার হলে আমি যাব না। ফোন ধরতেছে না, এটা তার সমস্যা, আমার তো না। সায়রা, একবার তো বলে দিয়েছি। আর কোনো কথা না। যাও নিজের ঘরে। সে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে যায়। এরপর থেকে অনবরত কল করতে থাকে রওনাফের নাম্বারে। কিন্তু প্রতিবারের মতো কল রিসিভ হয় না। কানের থাকা দুল, হাতের চুড়ি একে একে ছুঁড়ে মারে এদিক সেদিকে। রাগে দুঃখে সে ফোনটা ছুঁড়ে মারে। দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে। ওড়নাটা ছুঁড়ে ফেলে উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানার চাদরও এলোমেলো করে ফেলেছে। একসময় ঘুমিয়ে পড়ে। বাগানে খেলায় খেলায় ব্যস্ত বাড়ির ছোট সদস্যরা। ইয়াস, ইনান, নাহিল। সাথে সারাহ, মাহিরাও আছে। সবাই মিলে ক্রিকেট খেলছে। খেলছে কম, লাফালাফি চিল্লাপাল্লা করছে বেশি। ইয়াস বল করছে, সারাহ ব্যাটিং করছে। বাড়ির মূল ফটক থেকে প্রবেশ করে মাশরাফি। নিজ মনে গুনগুন করতে করতে এগিয়ে যায় সদর দরজার দিকে। হঠাৎ উড়ে একটা বল এসে লাগে তার কাঁধ বরাবর। ব্যথার উৎস খুঁজতে ঘাড় ঘুরিয়ে তাকায় বাগানের দিকে। দেখে সারাহ ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেও এমন কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফি এগিয়ে যায় বাগানের দিকে। তাকে এগিয়ে আসতে দেখে সারার প্রাণ যায় যায় অবস্থা। ছুটে পালাবে সে বোধটুকুও আসছে না। হাত থেকে ব্যাট পড়ে গেছে অনেক আগেই। মাশরাফি এসে সারার সামনে দাঁড়ায়। সারাহ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। মাশরাফি, কি বুঝতে পারিসনি? সারাহ, বলটা উড়ে আপনার গায়ে লাগবে। ইয়াসটা এমন ভাবে বল করেছে তা ঠেকাতে গিয়ে লেগে গেছে। মাশরাফি, ইয়াস বল করেছে বলেই লেগেছে? সারাহ উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বলে। ইয়াস প্রতিবাদ করে জানায়, এ আপু, একদম উল্টো পাল্টা বলবা না। আমি ঠিক মতোই বল করছি, তুমি এদিক সেদিকে পাঠিয়ে দাও বল। সারাহ, মিথ্যা বলবি না একদম। ইয়াস, ইয়াস মিথ্যা তুমি বলতেছ। নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপাও লজ্জা করে না। সারাহ, বেশি বলতেছিস তুই। আমি মোটেও দোষ চাপাচ্ছি না। মাহিরা, এ থামো তোরা, ভাইয়া চলে গেছে। মাহিরার কথায় সারার হুঁশ ফেরে। সামনে তাকিয়ে দেখে মাশরাফি বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাদের তর্কাতর্কি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। হাফ ছেড়ে বাঁচল যেন সে। এবার ইয়াসের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে বলে, বেশ করছি, তোর উপর দোষ চাপাইছি। আরও চাপাবো। ইয়াস, আমি ভাইয়াকে নালিশ দেব তোমার নামে। সরাহ মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলে, দিস নালিশ, এরপর যে বালিশ পাবি আমারে একটা দিস। সন্ধ্যা নেমেছে ধরণীতে। রওনাফ বাড়ি ফিরেছে কেবলই। ড্রয়িং রুম ফাঁকা। ডাইনিংয়ে উকি দিতেই দেখে বাড়ির মহিলারা পিঠা বানাচ্ছে। কাল তারা চলে যাবে, তার ফুপিরাও চলে যাবে কাল। তাদের জন্যই মূলত এসব আয়োজন। বাড়ির মহিলাদের পাশাপাশি বাচ্চারাও আছে পাশে। সে নাহিলকে ডাক দেয় নিজের কাছে। নাহিল বাবার কাছে ছুটে আসে। রওনাফ ছেলেকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসে। রওনাফ, তোমার জিনিস যা এলোমেলো করে রেখেছ রাতের খাবার পর সেসব আমার ঘরে নিয়ে আসবে। গোছগাছ করতে হবে। সকাল সকাল রওনা করব আমরা। নাহিল, আর একদিন থাকি না বাবা? রওনাফ, না বাবা, তোমার স্কুল বন্ধ গিয়েছে কতদিন। আমারও ছুটি শেষ। নাহিলের মন খারাপ হয়ে যায়। এর আগে কখনো সে থাকার জন্য বায়না করেনি। তবে এবার এসে সে অনেক বেশি মজা করেছে, সে তাই তো যেতে ইচ্ছে করছে না তার। আবারও সেই একঘেয়ে জীবন। নাহিলের মন খারাপ দেখে রওনাফ বলে, আমরা আবার আসবো তো। তোমার স্কুল ছুটি হলেই চলে আসবো। নাহিল, আচ্ছা, তখন কিন্তু বলতে পারবে না যে তোমার ছুটি নেই। রওনাফ, আচ্ছা বলবো না। যাও খেলো গিয়ে। ছেলেকে রেখে পা বাড়ায় নিজের ঘরে। ঘরে ঢুকে তার চোখ ছানাবড়া হয়ে যায়।
ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে ঝড় বয়ে গেছে। এলোমেলো বিছানা, রুমের এক কোণে গ্লাস ভাঙা অবস্থায় পড়ে আছে সিরাতের ফোন। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ওড়না, বিয়ের দিন রাতে দেওয়া চুড়ি, কানের দুল। সে বুঝে নেয় তার অনুপস্থিতিতে বাড়িতে কিছু হয়েছে। সে একে একে সব জিনিস তুলে গুছিয়ে রাখে। ফোনটা তুলে দেখে গ্লাস ফেটে গেছে, বন্ধ হয়ে আছে, তবে ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যাচ্ছে না। সিরাতকে বিছানায় এলোমেলো অবস্থায় ঘুমাতে দেখে রুমে থাকা সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোন বের করে চেক করতে যায় কত বাজে। ফোন অন করতেই দ্বিতীয় দফায় চমকে যায়। ২৬ বার কল করা হয়েছে একটা নাম্বার থেকে। নাম্বারটা বিছানায় শুয়ে থাকা রমণীর। একটা শুকনো ঢোক গেলে ভয় বা আতঙ্কে নয়, বরং এই চিন্তা করে যে এই মেয়ের ঘুম ভাঙলে যে দক্ষযজ্ঞ বাঁধাবে তা যদি বাড়ির লোকেদের কানে যায় তখন কি হবে। কাল একবার তাদের ঘরের চিল্লাপাল্লা শুনেছে সবাই। ইশতিয়াক তাকে গোপনে জানিয়েছে, এই নিয়ে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে আছে। কেননা তারা ভেবে নিয়েছে হয়তো বিয়েটা নিয়ে তারা অখুশি। তারপরে আজ যদি আবার এমন কিছু হয়। রাত ৮টা, সিরাতের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। বিকেলের রাতটা অনেকটা চাপা পড়েছে। সিঁড়ি থেকেই পুরো ড্রয়িং ডাইনিং পর্যবেক্ষণ করে। সবার মাঝে রওনাফকেও নজরে আসে। পরক্ষণেই মুখ ফিরিয়ে নেয়। মনের মাঝে চাপা একটা অভিমান জেগে ওঠে, সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে নিচে নেমে আসে। সিরাত ভাবি, কিছু খেতে দাও তো। রাবেয়া ভাবি, কাজ করছে, তুই বস, আমি দিচ্ছি। সিরাত, লাগবে না। কলকের ঘটনার পর রাবেয়া ও আতিয়ার উপর তার তীব্র অভিমান জমা হয়েছে। এদিকে রওনাফ বউয়ের গলা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হাসি খুশি মুখটাতে আজ আধার নেমেছে। সিরাত গিয়ে বসে ডাইনিংয়ে। বেশ কিছু সময় পর মিথিলা আসে খাবার নিয়ে। রাবেয়া তাকে বলেছে তার জন্য খাবার নিয়ে যেতে। মিথিলা সিরাতের কাছে যেতেই সে বলে, ভাবি তুমি ফ্রি হলে আমার রুমে একটু এসো তো। প্যাকিং করতে হবে। কাল চলে যাব তো। তুমি একটু সাহায্য করো। একটু জোরেই বলে, যাতে কথাটা বসার ঘরে বসা ব্যক্তিটির কান অবধি পৌঁছায়। মিথিলা, তা না হয় গেলাম, তা বাবা কাকারা জানে? তাদের বলেছ? সিরাত, বলার কি আছে? বিয়ে দিয়েছে, এখনো কি বাপের বাড়ি বসে থাকব? মিথিলা, তবুও জানানোর একটা বিষয় আছে না? সিরাত, তোমাকে তো জানালাম। আর যার বলার সে বলে দেবে। তুমি শুধু আমাকে প্যাকিংয়ে সাহায্য করে দিবে। বসার ঘরে থাকা রওনাফের কানে ঠিকই এসেছে সেসব কথা, এও বুঝেছে কথাগুলো তার উদ্দেশ্যেই বলা। তার সাথে কথা বলবে না, তাই এই পন্থা অবলম্বন করেছে। সিরাত যেতেই রওনাফ মিথিলাকে ডাকে। মিথিলা, জি ভাইয়া বলেন। রওনাফ, আবহাওয়া এত গরম কেন? মিথিলা তার কথার ধরনে একটু হেসে জবাব দেয়, পুরোপুরি ঘটনা তো জানি না, তবে ও হয়তো কোথাও যেতে চেয়েছিল বিকালে। আম্মা আটকে দেয় আর বলে আপনার থেকে অনুমতি নিয়ে যায় যেন। এরপর কি হয়েছে তা জানি না। এটুকুও শুনেছি ছোট চাচির থেকে। রওনাফ এবার বুঝল পুরো ঘটনা। তার মানে এতগুলো কল দেওয়ার কারণ এটা। আর কল না ধরাতেই এমন গরম হয়ে আছে। সে বলে, আচ্ছা শোনো, খুব বেশি জিনিস প্যাক করবে না। একান্ত যেগুলো না নিলে চলেই না সেসব জিনিসই দিবে কেবল। মিথিলা, আচ্ছা, আপনি ওকে বুঝিয়ে বললে ভালো হতো না? রওনাফ একটু অপ্রস্তুত হয়ে বলে, রেগে আছে। কথা বললে শুনবে না। কোনোমতে কথাটা বলে স্থান ত্যাগ করে। এদিকে মিথিলা হা হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। রাতে খাওয়ার টেবিলে বাড়ির সকল পুরুষ সদস্য একত্রে খেতে বসেছে। বাড়ির বউরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। তার মধ্যে আজমল শিকদার বলে, কাল তো চলে যাবে শুনলাম। তা সিরাতের তো সামনে পরীক্ষা, ওকে কি পরীক্ষার পরে নিয়ে যাবে? রওনাফ, না আব্বু, কাল যাবে আমাদের সাথে। আরাফাত, কিছুদিন পর তো ওর পরীক্ষা। পরীক্ষার পরে নিলে ভালো হতো না? রওনাফ, এটা আমার সিদ্ধান্ত না, ও নিজেই যেতে চায়। আর ও ক্লাসও করে না।
ওইখানে থাকলে অন্তত পড়াশোনাটা ঠিক থাকবে। একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেব। নিয়মিত পড়াটা হবে। আরাফাত, সেটা তুমি ঠিকই বলেছ। আমি বা ভাইজান না থাকলে বাড়িতে কাউকে ভয় পায় না। ক্লাসও করে না। রামিম, আব্বু, ওর নাকি ক্লাসে যেতে লজ্জা লাগে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে। আজমল, তা গোছগাছ কতদূর তোমাদের? কাল রওনা করবে কখন? রওনাফেই তো শেষ। সকাল সকালই বের হব। কাল নাইট ডিউটি আছে। আজমল, আচ্ছা, তাহলে আর রাত জেগো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে আড্ডা দিয়ে ঘরে যেতে যেতে বেশ রাত হয়। রুমে যেয়ে দেখে সিরাত ঘুমিয়ে পড়েছে। তাই সেও আর সময় ব্যয় না করে লাইট অফ করে পাশে শুয়ে পড়ে। গত 2 দিন বারান্দায় ও সোফায় বসে বসে ঘুমানোর ফলে শরীরটা বেশ ম্যাজম্যাজ করছে। আজ তাই আর সোজা বিছানায় এসে শুয়েছে। বহুদিন বাদে তার পাশে এক রমণী। বেশ অস্বস্তি হচ্ছে তার। তবুও এটাই স্বস্তির যে মেয়েটা আগেই ঘুমিয়ে পড়েছে। যদি জেগে থাকতো নির্ঘাত লজ্জায় মাটির নিচে চলে যেত। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে রওনাফের। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। গন্তব্য বাবার ঘর। ঘরের দরজা ভিড়ানো। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তাই সে বিছানায় ঘুমন্ত ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। আজমল শিকদার অজু করে বের হয়ে আসে। বিছানায় বসা রওনাফকে একবার দেখে পাঞ্জাবি টুপি পরে নেয়। এরপর রওনাফকে সাথে নিয়ে বেরিয়ে আসে। আজ বহুদিন বাদে বাড়ির সব পুরুষেরা একসাথে নামাজের জন্য বের হয়েছে। একসাথে নামাজ পড়ে বাড়ি ফেরে। ততক্ষণে রান্না ঘরের তোড়জোড় শুরু হয়ে গেছে। বসার ঘরে সবাইকে চা দিয়ে যার রাবেয়া। রামিম, মাশরাফি ভাই, আজ যেতেই হবে তোর? মাশরাফি: হ্যাঁ, কতদিন ধরে এখানে পড়ে আছি। রামিম: ফুপিরা যাক, তুই 2 দিন থেকে যা। মাশরাফি: বাবা একা একা সবটা সামলে উঠতে পারছে না। আজমল: মাঝে মাঝে তো এসে ঘুরে যেতে পারো। দূরত্ব তো বেশি না। তারপরেও কোনো প্রোগ্রাম ছাড়া তোমার দেখাই পাওয়া যায় না। মাশরাফি: আসবো এরপর থেকে সময় পেলেই। তাদের রওনা করার সময় হয়ে এসেছে। রওনাফ ও নাহিল তৈরি হয়ে বসার ঘরে সবার সাথে কথা বলছে। সিরাত এখনো তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বেঁধে নিচ্ছে। এ সময় হাজির হয় আতিয়া ও রাবেয়া। আতিয়া: তৈরি হচ্ছিস? সিরাত: দেখতেই তো পাচ্ছ। আতিয়া: চলে যাবি আমাদের রেখে? সিরাত: তো বিয়ের পরও কি খুঁটি হয়ে বসে থাকব? রাবেয়া: দেখ শোনা, যাওয়ার সময় এমন রাগ করে থাকিস না। তারা তো মেহমান, আরও মুরব্বি মানুষ, তাদের কি বা বলতাম? বললেও কি বুঝতো? আতিয়া: চিনিস তো তাদের কেমন একগোছের মানুষ। আমরা কিছু বললে তার ভারটা তোর উপরেই পড়ত। সিরাত: হ্যাঁ, তাই বলে বাড়ি এসে তোমাদের বাড়ির মেয়েকে অপমান করে যাবে, আর কিছু বললে যত বাহানা। বাদ দাও, যাওয়ার সময় এই বিষয়ে কিছু বলতে চাই না। আতিয়া: আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস তাই না? সিরাত: এতটাও গুরুত্বপূর্ণ কেউ না তোমরা। আর যেখানে নিজের মা বাবার থেকেই কোনো আশা রাখি না, সেখানে পর মানুষের থেকে আশা করাটা ভুল। সিরাত বেরিয়ে আসে ঘর থেকে। পিছনে ফেলে যায় অসহায় একটি মুখ। সন্তানতুল্য মেয়েটার মুখে পর শব্দটা যেন একটু বেশিই আঘাত করেছে। বিয়ে হয়ে আসার প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে এই মেয়েটা। সিরাত একে একে বাড়ির সবার থেকে বিদায় নেয়। এগিয়ে যায় মায়ের কাছে। সিরাত: চলে যাচ্ছি আম্মু। আর জ্বালাবো না তোমাকে। আর বিরক্ত হবে না তুমি আমার দ্বারা। আসছি। তুমি তো বলো আমার বুদ্ধি কম, বুঝি না, তাই একটু দোয়া করবা যেন আল্লাহ আমাকে সংসার করার বুঝো দেয়। সায়রা: সাবধানে থাকবে। পড়াশোনাটা মন দিয়ে করবি। খাওয়া দাওয়ার দিকে একটু গুরুত্ব দিবে। আরাফাত শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সারা: সে সমানে চোখের পানি ফেলছে। বাড়িতে এই একটা মানুষ ছিল যার সাথে সারাদিন ঝগড়া ঝাঁটে মারামারি করত। এখন একা হয়ে যাবে সে।
মাহিরা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাশরাফি দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে। দেখে মনে হচ্ছে তাকেই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। মিথিলা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ননদ কম বোন বেশি ছিল। তার সকল আবদার থাকতো ছোট মা না হয় ভাবির কাছে। কাল রাতেও তার কাছে খাবার চাইল, প্যাকিং করে দিতে বলল। এখন আর আবদার করবে না। রামিম গাড়ির দরজা খুলে দেয় বোনকে বসার জন্য। সিরাত গাড়িতে উঠে বসে, পাশেই নাহিল বসে আছে। তার মন একটু খারাপ, সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। আবার ভালো, কেননা মিশু যাচ্ছে তার সাথে। আর তার একা একা লাগবে না। রামিম বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ওইখানে গিয়ে আবার ভাইকে ভুলে যাস না। কল দিস নিয়মিত। আর পাগলামিটা একটু কম করিস। সবার খেয়াল রাখবি। সিরাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনাফের কাছে এসে বলে, ভাইয়া ওর খেয়াল রেখো। জানি তোমাকে বলার দরকার হবে না। তুমি নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করবে। কি করব বলো, ভাই তো না বলে শান্তি পাচ্ছি না। ও শান্ত একটা মেয়ে। মাঝে মাঝে একটু পাগলামি করে। একটু দেখে রেখো। রওনাফ রামিমের এক হাত নিজের দুই হাতের মাঝে নিয়ে বলে, চিন্তা করিস না। তোর বোন আমার কাছে ভালো থাকবে। ওকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার। কখনো অভিযোগ করার সুযোগ দেব না। রওনাফ গাড়িতে উঠে বসে একবার পেছনে ঘুরে সিরাতের মুখটা দেখে। কাল থেকে কোনো কথা বলেনি এই মেয়ে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। কথায় কথায় ঝগড়া লেগে গেলে হিতে বিপরীত হয়ে যেত। এখন চুপ থাক। বাসায় গিয়ে না হয় সরি বলে মিটমাট করে নিবে। সরি বলতে পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? একটা সরি যদি সব ঠিক করতে পারে তবে সে 1000 বার সরি বলতে রাজি। ভাবনা শেষে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। পা বাড়ায় অজানা ভবিষ্যতের দিকে। শিকদার বাড়ির প্রতিটা সদস্য দাঁড়িয়ে থাকে তাদের গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত। সারা সে সমানে কেঁদে যাচ্ছে। যেন বোনের চলে যাওয়াতে তার চেয়ে দুঃখী আর কেউ নেই। একসাথে থাকলে করে মারামারি করে, আবার আলাদা হলে কেঁদে কেটে একাকার করে। মাহিরা ও মামা ওকে নিয়ে যাই আমাদের সাথে। কয়দিন থাকলে মন ভালো হয়ে যাবে। মনিরা, ফুফু, হ্যাঁ ভাইজান, ওকে নিয়ে যাই। আরাফাত, ওকে আবার আনতে যাবে কে? মনিরা, মাশরাফি দিয়ে যাবে ওকে। বেশি দূর তো না। যাক আমাদের সাথে। আরাফাত, যাক, কি আর করার। তবে তাড়াতাড়ি দিয়ে যেও। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে, সাথে আছে সারা। বেড়াতে যাওয়ার কথা শুনে বোনের দুঃখ উধাও হয়ে গেছে। পেছনে সিটে বসে দাঁত বের করে হাসছে। মাশরাফি লুকিং গ্লাস থেকে তা দেখে বিড়বিড় করে বলে, বোনের জন্য তো কেঁদে কেটে বন্যা বইয়ে দিচ্ছিল। এখন হাসছে দেখো। পল্টিবাজ মেয়ে মানুষ কোথাকার। চলবে।